আমি প্রথমে একটা কথা বলি, দীর্ঘদিন আমার এই বড়াগ্রামে আসার খুব ইচ্ছা ছিল। তো আমি পেশাগতভাবে শিক্ষক, সাঁইথিয়া ব্লকের পারুইয়ের একটা স্কুলে, হাই স্কুলে শিক্ষকতা করি। কিন্তু আমার জন্মস্থান যদি আমি বলি, আমার নানুর বিধানসভারই একটা গ্রামে আমার জন্ম। সুতরাং আমি কোথায় একটা আর্থিক টান কিন্তু নানুরের সাথে আজকে আমার অনেকদিনই শুনেছি এই গ্রামের কথা। তো সৌভাগ্যবশত আজকে আসতে পারলাম, এজন্য নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি প্রথমে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের চতুর্থ পেজের নির্বাচনের আগে নানুরের এই বড়া গ্রামে আজকের এই পথসভায় এই গ্রামে যে সমস্ত নবীন এবং প্রবীণ এখানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যথাযোগ্য স্থানে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, ছোটদের শুভকামনা জানাই এবং আগামী দিনের পথ চলার শুভেচ্ছা জানাই। আপনারা সকলেই জানেন, অবগত যে আমরা কেন আপনাদের কাছে এসেছি, আর আজকে ওই প্রায় 7:40 বাজছে সন্ধ্যাবেলা কেন সকলে একত্রিত হয়েছে। অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে, 3টে ফেজে ইলেকশন নির্বাচন হয়ে গেছে, আজকে একটা হলো। আপনারা জানেন মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের নির্বাচন আজকে হয়ে গেল। আগামী 13 তারিখ 8টা লোকসভা কেন্দ্রে নির্বাচন আছে, চতুর্থ ফেজের নির্বাচন। তার মধ্যে বীরভূমে 2টো লোকসভা আসন, বোলপুর লোকসভা। আমাদের সকলের কাছের মানুষ, মনের মানুষ অসিত কুমার মাল মহাশয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী, এবং বীরভূম লোকসভার মাননীয় 3বারের সাংসদ শতাব্দী রায় আমাদের দলের মনোনীত প্রার্থী। তো স্বাভাবিকভাবে আপনারা ভাবছেন যে আমরা আপনাদের কাছে আবেদন নিবেদন করতে এসেছি এই 13 তারিখ, যাতে আপনাদের ভোটটা সুচিন্তিত, যে ভোটটা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ঝুলিতে পড়ে। অবশ্যই আমাদের ভিতরে সেই ইচ্ছাটা আছে, বিগত লালদা বলে গেছেন, আমার ভাতৃপ্রতিম আজমল ভাই বলে গেছেন, আমাদের সেই ইচ্ছাটা আছে, আপনাদের কাছে আবেদন করতে এসেছি ঠিকই, কিন্তু সেটাই শেষ নয়। আপনাদের কাছে কিছু কথা শেয়ার করতে এসেছি, আপনাদের কিছু কথাও শুনতে এসেছি আমরা। সিদ্ধান্ত তো আপনারা নেবেন। আপনারা জানেন, কোন বিশিষ্ট চিন্তাধারা দীর্ঘদিন যখন মানুষের মধ্যে চলতে থাকে তখন তাকে একটা যুগ বলে, আর সেই যুগের যখন পরিবর্তন হয় তখন তাকে বলা হয় যুগ পরিবর্তন। যিনি সেই যুগের পরিবর্তন করেন তাকে বলা হয় যুগ প্রবর্তক। এখানে অনেক বয়স্ক মানুষ আছেন, দিদা আছেন, আমার অনেক দাদু আছেন, দীর্ঘদিন ধরে বাংলার রাজনীতির প্রেক্ষাপট দেখেছেন আপনারা। 1977 থেকে 2011 অবধি দেখেছেন, 34 বছর বাংলায় বাম অপশাসন দেখেছেন। বাংলার মানুষ যখন লুণ্ঠিত, লাঞ্ছিত, ধর্ষিত, উৎপীড়িত, যখন একটা সঠিক দিশা খুঁজে বেড়াচ্ছেন, সঠিক ছাতা খুঁজে বেড়াচ্ছেন,
তখন সেই বাংলার ধর্ষিত, নিপীড়িত, লুণ্ঠিত মানুষকে একটা ছাতার তলায় নিয়ে এসে যে গণ আন্দোলন শুরু করে 2011 সালে 13ই মে 34 বছরের বাম প্রশাসনের অবসান ঘটিয়ে 20 মে বাংলার বুকে মানুষের জন্য যে সরকার প্রতিষ্ঠা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু পরিবর্তনের কাণ্ডারী, তিনি কিন্তু নবযুগ জাগরণের প্রতীকী হিসেবে আমাদের কাছে পরিচিত। আমরা তাকেই বলতে পারি যে বাংলার বুকে নতুন করে আবার স্বাধীনতা এনে দিয়েছিলেন 2011 সালে। 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস ঘাসফুলের পদক নিয়ে প্রতিষ্ঠিত হয় বাংলার বুকে। এরপর পথ চলতে চলতে দীর্ঘ 13 বছর পর 2011 সালে 13ই মে বাম প্রশাসনের অবসান ঘটান। অষ্টম বামফ্রন্ট তৈরি হতে দেননি। 2011 সালে 20 মে মানুষের জন্য সরকার, যে সরকার প্রতিষ্ঠিত হয় সেই সরকারই হচ্ছে মা মাটি মানুষের সরকার। যে সরকার মানুষের হয়ে কাজ করে, যে সরকার মানুষের জন্য কাজ করে, যে সরকার হচ্ছে মানুষের দ্বারা নির্বাচিত সরকার, সেই পরিবর্তনের প্রতীকী কাণ্ডারী হিসাবে পরিচিত বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা অস্বীকার করতে পারেন। এখানে যে বয়স্ক মানুষরা আছেন, আমরা তখন হয়তো অনেক ছোট ছিলাম। দীর্ঘ 34 বছরের বাম প্রশাসন দেখেছেন। আপনারা দেখেছেন 1970 সালে মার্চ মাসে সাইবাড়ির ঘটনা, হত্যাকাণ্ড দেখেছেন। আমি আসছি না ডিটেলে। আপনারা তার পরবর্তীকালে 1979 সালে দেখেছেন মরিচঝাপির হত্যাকাণ্ডের ঘটনা। আপনারা 1982 সালে বিজন সেতুর উপর যে 30 এপ্রিল যে ঘটনা ঘটেছিল, 16 জন আনন্দমার্গীকে পুড়িয়ে মারার ঘটনা, আপনারা সে খবর দেখেছেন। আপনারা তার পরবর্তীকালে 1990 সালে আপনারা দেখেছেন বানতলার ধর্ষণের ঘটনা। আপনারা তার পরবর্তীকালে 2000 সালে 28 মার্চ নানুরের পাপুরির ঘটনা দেখেছেন। সেখানে একজন বীর শহীদ হয়েছিলেন, জওয়ান, ভারতীয় জওয়ান সাজু শেখ, যিনি বর্তমানে সভাধিপতি সুযোগ্য দাদা ছিলেন, তিনি শহীদ হয়েছিলেন। আপনারা জানেন সে খবর। আপনারা তার পরবর্তীকালে 2000 সালে আপনারা 27 জুলাইয়ের ঘটনা জানেন। নানুরের সুজপুরের 11 জন ভূমিহীন কৃষককে কিভাবে বামফ্রন্ট সরকার নৃশংসভাবে হত্যা করেছিল আপনারা জানেন। 2001 সালে মেদিনীপুরের ছোট আঙারিয়ার ঘটনা জানেন। 4 জানুয়ারি সেখানে কি ঘটনা ঘটেছিল, পুড়িয়ে কিভাবে মারা হয়েছিল বাংলার বেশ কিছু বামফ্রন্ট বিরোধী যারা গণ আন্দোলন করছেন, তৃণমূল কর্মীদেরকে কিভাবে হত্যা করেছিল আপনারা জানেন সেগুলো। তার পরবর্তীকালে আপনারা সিঙ্গুর দেখেছেন, আপনারা নন্দীগ্রাম দেখেছেন। 2006 সিঙ্গুর আন্দোলন, তাপসী মালিকের হত্যাকাণ্ড দেখেছেন। আপনারা 2000 সালে নন্দীগ্রামে সূর্যোদয় দেখেছেন। আপনাদের মনে আছে হয়তো শেখ সেলিম, আপনাদের মনে আছে ইসাদুল খান, আপনাদের মনে আছে হরেন প্রামাণিক, আপনাদের মনে আছে প্রলয়গিরি, আপনাদের মনে আছে রাখালগিরি। আপনাদের ভুলে গেলে চলবে না সে সমস্ত শহীদদের অবদানের কথা। তার পরবর্তীকালে আমরা কি দেখলাম, 2011 সালের 7 জানুয়ারি লালগড়ের নেতায়ের যে 11 জন আমাদের নিরপরাধ মানুষের হত্যালীলা বামফ্রন্ট যেটা করেছিল, সে ঘটনাও আমরা অস্বীকার করতে পারি না। তার পরবর্তীকালে 2011 সালে বাংলার জনগণের রায়কে মাথায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 20 মে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করেছিলেন। তার পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তাদের নির্বাচনী ইস্তাহারে বলেছিলেন, পরবর্তীকালে একটার পর একটাই নির্বাচনের আগে পরে সমস্ত কিছু বাস্তবায়ন ঘটেছে। 2011 বলুন, 2016 বলুন, 2021 বলুন, তার মাঝখানে লোকসভা নির্বাচন হয়েছে, তার মাঝখানে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, তার মাঝখানে বিভিন্ন যে পৌরসভা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের আগে পরে
যত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বাস্তবায়ন ঘটিয়েছেন কে? মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সুযোগ্য উত্তরসূরি বর্তমানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সমস্ত যে প্রতিশ্রুতিগুলো এখনো দিয়েছেন এবং বাস্তবায়িত হয়নি, তার বাস্তবায়ন যাতে কিভাবে হয় প্রশাসনকে সাথে নিয়ে একটার পর একটা কাজ করে যাচ্ছেন এবং বাস্তবায়ন ঘটাচ্ছেন, আপনারা অস্বীকার করতে পারবেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রের বিজেপি সরকার যে প্রতিষ্ঠিত আছে তার প্রধানমন্ত্রী আপনাদের সকলের পরিচিত নরেন্দ্র দামোদর দাস মোদী। মোদীজি জম্মু কাশ্মীরে একটা সভাতে কি কথা বলেছেন জানেন? তিনি বলেছেন, আপনারা জানেন 2014-তে সারা ভারতবর্ষে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। 10 বছর হলো 2024, মাঝখানে 2019 লোকসভা নির্বাচন হয়েছে, আবার সামনে লোকসভা নির্বাচন 3টে ফেজ হয়ে গেছে। তো এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রাক্কালে জম্মু কাশ্মীরে তিনি বলেছিলেন এই 10 বছরে ভারতবর্ষে আমি কেবল ট্রেলার দেখিয়েছি, ये तो सिर्फ ट्रेलर है, पिक्चर आधी बाकी है। সিনেমা দেখতে চান? বিগত 10 বছরে 2014 থেকে 2024 কি ট্রেলার দেখিয়েছে জানেন? ক্ষমতায় আসার পর তিনি বলেছিলেন যে বাংলার 2 কোটি মানুষের ছেলের চাকরি হবে। বাংলায় টোটাল লোক সংখ্যা কত? বাংলায় টোটাল বর্তমানে লোক সংখ্যা হচ্ছে 10,42,00,000। 2 কোটি ছেলের চাকরি হবে। আমরা সবাই ভেবেছিলাম হ্যাঁ চাকরি হবে। একজন কেউ দেখাতে পারবেন আপনার গ্রামের কারো চাকরি হয়েছে? কেন্দ্রীয় সরকারের কোনো ক্ষেত্রে কোন সেকশনে চাকরি হয়েছে বলতে পারবেন? বুকে হাত দিয়ে চাকরি হয়নি। ক্ষমতায় আসার পর বলেছিলেন যে প্রত্যেকটা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকে যাবে। 15 লক্ষ কি 15,000 টাকা ঢুকেছে? বলুন 15 পয়সা ঢুকেছে আপনাদের অ্যাকাউন্টে? ঢোকেনি। 2014 থেকে 2024 কি ট্রেলার দেখিয়েছেন? গ্যাসের দাম আমার আজমল ভাই বললেন 400 টাকা 2014 সালে ছিল রান্নার গ্যাসের দাম, যেটা ছাড়া আমরা চলতে পারি না। এই রান্নার গ্যাসের দাম বর্তমানে কত? প্রায় 1000 টাকার মতো। যতই টাকার দাম কমায়, টাকার দামটা কি পরিমাণ বেড়েছে 10 বছরে এই গ্যাসের দাম আপনারা অস্বীকার করতে পারবেন। 2014 সালে ডিমের দাম, একটা ডিমের দাম কত ছিল? 2.5 থেকে 3 টাকা। এখন একটা ডিমের দাম কত মায়েরা বলুন তো? 7 থেকে 8 টাকা একটা ডিমের দাম। অস্বীকার করতে পারবেন? 2014 সালে কেরোসিনের দাম কত ছিল? লিটার পিছু 17 টাকা, 17 টাকা পার লিটার। এখন কেরোসিনের দাম কত? 65 থেকে 68 টাকা লিটার, সরি প্রায় 71 টাকা লিটার। 2014 সালে নুন মসুর ডালের দাম কত ছিল? 50 টাকা পার কেজি। এই 10 বছরে 2024 সালে সেই তার দাম কত হয়েছে? প্রায় 180 থেকে 200 টাকা পার কেজি। অস্বীকার করতে পারবেন? এটাই হচ্ছে ট্রেলার। 2014 সালে রসুনের দাম কত ছিল? প্রায় 60 থেকে 70 টাকা পার কেজি। বর্তমানে সেটা 430 টাকা পার কেজি। অস্বীকার করতে পারবেন? 2014 সালে 1 লিটার দুধের দাম ছিল 20 টাকা পার লিটার, এখন সেটা 58 থেকে 60 টাকা পার লিটার। 2014 সালে কেরোসিন তেলের দাম, সর্ষের তেলের দাম কত ছিল? যে সর্ষের তেল ছাড়া আমরা রান্না করতে পারবো, সেই সর্ষের তেলের দাম কত ছিল? 55 টাকা পার লিটার। বিগত দিনের ইতিহাস দেখুন, বর্তমানে সর্ষের তেলের দাম কত? প্রায় 140 থেকে 150 টাকা পার লিটার। অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? চা পাতা, যে চা আমরা সকাল বিকাল খাই, সে চায়ের দাম কত ছিল? 110 টাকা কেজি। এখন চায়ের দাম কত? 280 টাকা। একদম সাধারণ মাপের চা, যেটা চা চলছে, চা হবে না, সেই চা পাতার দাম। 2014 সালে পেট্রোলের দাম কত ছিল? 50 টাকা পার লিটার। 2024 সালে সেই পেট্রোলের দাম হয়েছে 104 টাকা 15 পয়সা পার লিটার। 2014 সালে ডিজেলের দাম কত ছিল? 40 টাকা পার লিটার। 2024 সালে ডিজেলের দাম হয়েছে 90 টাকা 96 পয়সা পার লিটার। অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন বড় এই মায়েরা?
এরপরে আপনারা আর সিনেমা দেখতে চান? আপনারা বলুন, এরপরে সিনেমা দেখতে চান কিনা? এই 10 বছরের ট্রেলার। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যে কথাগুলো ইলেকশনের আগে বলে গেছেন, সেটা 2011-র আগে হোক, 2016-র আগে হোক, 2021-এর আগে হোক, 2014 লোকসভার আগে হোক, যা যা কথা বলে গেছেন তার বাস্তবায়ন ঘটিয়েছেন। আমার লালদা বলে গেলেন, আমার আজমল ভাই বলে গেলেন, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, জয় জোহার, কৃষক বন্ধু, অস্বীকার করতে পারবেন? আর সব থেকে বড় প্রকল্প কি মায়েরা বলুন তো? লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে তো? ঢুকছে তো? 2021 সালে এপ্রিল মাসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার করবেন, বলেছিলেন তো? ক্ষমতায় এসেছেন মেতে, 2 মাসের মধ্যে ক্ষমতায় আসা 2 মাসের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন ঘটাবেন বলেছিলেন। আমরা 2021 সালে 1 জুন থেকে আমরা দেখেছি মায়েদের, দিদিদের, বোনেদের অ্যাকাউন্টে 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছিল তো? মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ইলেকশনে কথা বলেছেন, তখন 500 টাকা করে বছরে ছিল কত? 6000 টাকা। তফসিলি জাতি উপজাতি তারা পেতেন 1000 টাকা, বছরে ছিল 12,000 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ইলেকশনের আগে কি বললেন? যে 500 টাকাটা আমি 1000 টাকা করে দিলাম, অর্থাৎ বছরে 12,000 টাকা পার মায়েরা, প্রতিটা মায়েরা পাচ্ছেন। তারপর আর কি বললেন? যে এসসি এসটি যারা 1000 টাকা করে পেতেন তারা 1200 টাকা করে পাবেন এরপরে থেকে। কত? তাহলে কত হচ্ছে বছরে? 14,400 পাচ্ছেন তো? মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন তার বাস্তবায়ন ঘটিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 11তে ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে 100 দিনের কাজ সুনিশ্চিত করতে হবে। ক্ষমতায় আসার পর প্রথম স্লোগান ছিল সবার জন্য কাজ, সবার পেটে ভাত। 100 দিনের কাজের ক্ষেত্রে যা 15 দিন 18 দিন করে কাজ পেত বাংলার মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, তারা 100 দিনের কাজের ক্ষেত্রে প্রায় 33 থেকে 35 দিন কাজের সুযোগ করে দিয়েছিলেন এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের টাকা যেন তারা সঠিকভাবে পান সেই টাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। আমরা সকলেই জানি। কিন্তু কেন্দ্রের এই বিজেপি সরকার কি করলো? গত 4 বছর ধরে আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে। কত টাকা জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। প্রায় 6,913 কোটি টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে। তার জন্য বাংলার প্রায় 59 লক্ষ বাংলার খেটে খাওয়া মানুষ আজ বঞ্চিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বলেছিলেন যে বাংলার কোনো বাড়ি আর মাটির থাকবে না, সবারই মাথার উপর পাকা ছাদ হবে। বাংলা আবাস যোজনার মাধ্যমে গ্রামের সমস্ত মানুষকে যখন পাকা বাড়ি করে দিচ্ছেন, কি গ্রাম কি শহর, যারা বিপিএল লেভেলে রয়েছেন, যারা বাড়ি করতে পারছেন না, যারা হয়তো খড়ের চালের মাটি বাড়িতে রয়েছেন, তাদের পাকা বাড়ির ব্যবস্থা যখন করে যাচ্ছেন, একটার পর একটা বাড়ি করে যাচ্ছেন, কি করলেন কেন্দ্র সরকার, মোদী সরকার, বিজেপি সরকার? সেই আবাস যোজনার টাকা বন্ধ করে দিলেন। সেই আবাস যোজনার টাকা বন্ধ করে দিলেন। কত টাকা শুনবেন, অবাক হয়ে যাবেন। 8,140 কোটি টাকা বন্ধ করে দিলেন, আটকে রেখে দিলেন। তার ফলে বাংলার প্রায় লক্ষ লক্ষ মানুষের বাড়ি অসমাপ্ত থেকে গেল। প্রতিবাদ করবেন না? ভারতবর্ষের কোন রাজ্য সে তাই এ ব্যাপারে প্রতিবাদ করেনি। বাংলার মুখ্যমন্ত্রী প্রতিবাদ করে গেছেন যে বাংলার মানুষের স্বার্থে মামাটি মানুষের সরকার তৈরি হয়েছে। এই সরকার বাংলার মানুষের হয়ে কাজ করে। আপনি কেন বাংলার মানুষের এই আবাস যোজনার টাকা বন্ধ করে দেবেন? এর পরবর্তীকালে যখন সমস্ত আন্দোলন করেও কোনো সুরাহা হলো না, ইলেকশনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বাংলার মানুষের জন্য
যে বঞ্চিত আবাস যোজনার টাকা, যে 100 দিনের টাকা যেটা আটকে রেখেছে, সেই টাকা বাংলার মানুষের স্বার্থে আমরা মামাটি মানুষের সরকার তাদেরকে দেব। এবং বাংলার যে সমস্ত মানুষের বাড়ি এখনো হয়নি, গরিব মানুষের, তাদের ছাদ আমি এবং আমার সরকার বানিয়ে দেবে। তার বাস্তবায়ন কিন্তু ঘটাতে শুরু করেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তার বাস্তবায়ন কিন্তু একটার পর একটা ঘটিয়েছেন। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার একটা মিথ্যাবাদী সরকার, যারা সংবিধানকে পাল্টাতে চায়, যারা ধর্ম নিয়ে খেলা করে, যারা মানুষকে সুশ্রুতি দেয়, ধর্মের সুশ্রুতি দেয়, তারা যে কথা বলেছে তার বাস্তবায়ন কিন্তু একটাও ঘটাতে পারেননি। বুকে হাত দিয়ে আপনারা বলতে পারবেন না। আপনারা বলুন তো, বিজেপির বহু নেতা এখানে প্রচার করতে আসছে, বামফ্রন্টের বহু নেতা, এখনো বামফ্রন্ট কিন্তু আলাদা কাটাতে আছে, কিন্তু বামফ্রন্টরা জানে না, সিপিএম জানে না। সিপিএম জেনে রাখুন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি একবার পৃথিবী থেকে যে দেশে ক্ষমতা থেকে চলে গেছে, পৃথিবীর সে দেশে শত চেষ্টা করেও, ছল চাতুরি করেও, ভেলকিবাজি করেও ক্ষমতায় আসতে পারেনি। কারণ বামফ্রন্ট যেখানেই ছিল, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পৃথিবীর যে প্রান্তে ছিল, তারা করাপশন, পাওয়ার এবং মার্ডারের রাজনীতিতে অভ্যস্ত ছিল। তারা কিন্তু একবার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর শত চেষ্টা করেও ক্ষমতাতে আসতে পারেনি। সুতরাং বামফ্রন্টের লোকজনও কিন্তু আপনাদের কাছে প্রচারে আসছে। আপনারা তাদেরকে বলবেন যে অনেকেই তো একদম সেই বামফ্রন্টের শুরু থেকে এখনো বেঁচে আছেন, তা বামফ্রন্টের যখন মধ্য গগনে সূর্য, তখনও কিন্তু তারপরে থেকেও অনেকের সমস্ত কিছু জানা আছে। আপনারা বলুন, 34 বছর আপনারা ছিলেন, আমাদের জন্য কি ভেবেছেন? মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমাদের জন্য লক্ষ্মী ভান্ডার করেছেন, বলতে পারবেন তো? আপনারা বলুন যে আমাদের গ্রামে গঞ্জে যে সমস্ত গরিব মানুষের পরিবারে মেয়েদের বিয়ের জন্য যাদের মা বাবার ভীষণ কষ্ট হতো, আর্থিক একটা বোঝা বলে মনে হতো, অষ্টাদশী যে মেয়েটি বিবাহযোগ্যা, হয়তো পাত্র পেয়েছেন, পাত্রস্থ করতে পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রকল্প করেছিলেন আপনারা অস্বীকার করতে পারবেন? রূপশ্রী প্রকল্প আপনারা যদি সঠিক ফর্মে ঠিকভাবে অ্যাপ্লাই করে সরকারি জায়গায় জমা দেন, আপনার নাতনির বলুন, আপনার মেয়ে বিয়ের আগে তার অ্যাকাউন্টে 25,000 টাকা সরকার থেকে অনুদান পাবে। বামফ্রন্ট সরকার করেছিল বলুন তো? বামফ্রন্ট সরকার করেনি। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, রূপশ্রী পাচ্ছে, কন্যাশ্রীর মতো প্রকল্প আজমল ভাই বলে গেল যে কন্যাশ্রীর মাধ্যমে আজকে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে যে মাঝখানে অবস্ট্রাকশন পড়ছিল, সেই অবস্ট্রাকশন সরে গেছে। আজমল ভাই খুব সুন্দরভাবে বলেছে যে মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে হতো। আপনারা জেনে রাখুন, এই মেয়েদের উন্নতির জন্য, অগ্রগতির জন্য দিনের পর দিন মনীষীরা আন্দোলন করেছেন। আজমল ভাই বলে গেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায় একটার পর একটা আন্দোলন করেছেন শুধুমাত্র নারী সুরক্ষা, নারী শিক্ষা, নারীর অগ্রগতির জন্য। কারণ জেনে রাখবেন, কন্যা হলো কন্যা রতন, যদি শিক্ষা পায় যতন, শিক্ষা এবং যত্ন যদি পায়, কন্যা পেয়েও পালনিয়া, শিক্ষা নিয়তি যত্ন তো। ছেলেদের মতো একটা পুত্রকে যেভাবে মানুষ করছেন, একটা কন্যাকে যদি সেভাবে মানুষ করে, কন্যা কিন্তু সমাজে একটা আইকন হয়ে যাবে। ইতিহাস বলছে, অস্বীকার করতে পারবেন না। যে সমাজ মেয়েদেরকে পিছনে ঠেলে আগাতে চেয়েছে, এই সমাজ খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেছে। সমাজে মেয়েদেরকে পিছনে ফেলে কোন সমাজ উন্নত হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার চোখ দিয়ে সেটা ভেবেছিলেন, তার অন্তর দিয়ে সেটা উপলব্ধি করেছেন। তাই কন্যাশ্রীর মতো প্রকল্প করেছেন, তাই সবুজ সাথীর মতো প্রকল্প করেছেন, তাই শিক্ষাশ্রীর মতো প্রকল্প করেছেন। ছেলে মেয়েদের পড়াশোনার যাতে কোনো সমস্যা না হয়, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা করেছেন, অস্বীকার করতে পারবেন না। আর এই পড়ার মানুষ, আপনারা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার আপনাদের ক্ষমতায় আসার পর থেকে বিনামূল্যে রেশন দিচ্ছেন, চাল দিচ্ছেন,
আটা দিচ্ছেন। কোভিডের সময় বলুন তো, আপনারা যখন বাড়িতে ছিলেন তখন আপনাদের পাশে কারা ছিল? তৃণমূল কংগ্রেসের সমস্ত লোকজন যারা আছে এখানকার কর্মীরা, তারাই কিন্তু আপনাদের পাশে ছিল। আপনাদের যে রেশনের যে সমস্ত সামগ্রী, তারা কিন্তু বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিল। আপনাদের কোনো সমস্যা হয়নি, অস্বীকার করতে পারবেন না। আপনারা কোভিড-19 সেই ভয়াবহ সময়টা পার করেছেন 2020, 2021। আপনারা 2016 নভেম্বর থেকে 8ই নভেম্বরের পর থেকে নোটবন্দির মতো সেই অসহনীয় পরিবেশ পার করেছেন। আর পরবর্তীকালে আপনারা বিভিন্ন ধরনের যখনই যে সমস্যায় পড়ছেন, তখনই আপনার গ্রামে যে ছেলেটি দায়িত্ব আছে, যে গ্রুপটা দায়িত্ব আছে, তাদেরকেই আপনারা পাশে পাচ্ছেন। আপনার পাশের বাড়িতে কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে সরকারের সমব্যথী প্রকল্পের মাধ্যমে 2000 টাকা তার সরকারের ব্যবস্থার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন। অস্বীকার করতে পারবেন? আপনারা বলুন গৃহপাট্টা, আপনারা বলুন কৃষি পাট্টা, আপনারা বলুন বনজ পাট্টা, সমস্ত কিছু সহযোগিতা পাচ্ছেন। আপনারা বলুন কৃষক বন্ধুর মাধ্যমে 5-10 হাজার টাকা একটা বছরে পাচ্ছেন। অস্বীকার করতে পারেন? কারণ গ্রামের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের বেশিরভাগই কৃষক, প্রান্তিক কৃষক, সবাই কিন্তু চাকরি বাকরি করে না, কৃষির ওপর নির্ভরশীল থাকতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন করেছেন। তিনি গ্রামের মানুষ কোনোভাবে যদি বিপর্যয়ের দ্বারা তার কৃষিকার্যে ক্ষতিগ্রস্ত হয়, 70% যদি তার জমির ফসলের ক্ষতি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে বাংলা কৃষি বীমা, সেই বাংলা কৃষি বীমার মাধ্যমে, শস্য বীমার মাধ্যমে 25% যে সুবিধা, সেই সুবিধা মামাটি মানুষের সরকার দিচ্ছেন। অর্থাৎ সরকার থেকে ভর্তুকি দেওয়া হচ্ছে, 25% খরচা সরকার থেকে দেওয়া হচ্ছে। অস্বীকার করতে পারবেন? তাই কন্যাশ্রী, তাই রূপশ্রী, তাই সবুজ সাথী, তাই শিক্ষাশ্রী, তাই মেধাশ্রী, জয় জোহার, তপশিলি বন্ধু, সমব্যথী থেকে শুরু করে যে একটার পর একটা প্রকল্পের বাস্তবায়ন ঘটিয়েছেন, তার সুবিধা কিন্তু আপনি, আমি, আমরা সকলেই পাচ্ছি। এখানে যারা বসে আছেন মায়েরা, কেউ বলতে পারবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটা প্রকল্পের সুবিধা আপনারা পাননি। অস্বীকার করতে পারবেন না। তা আপনারা তো লক্ষ্মীর ভান্ডার আগামী দিনে পেতে চান। আপনারা তো আপনার কন্যা যে কন্যাশ্রী 1000 টাকা করে বছরে পাচ্ছে, 18 বছর বয়স হলে 25,000 টাকা তার অ্যাকাউন্টে ঢুকবে। হায়ার এডুকেশনের জন্য সে যদি K2 অ্যাপ্লাই করে 25,000 টাকা ঢুকলো, তারপর গ্র্যাজুয়েশনের জন্য সায়েন্স নিয়ে পড়লে 2,500 টাকা পার মান্থ, তখন বছর নয়। 2000 টাকা যদি আর্টস নিয়ে পড়ে, 2000 টাকা পার মান্থ, বছর নয়, তার অ্যাকাউন্টে ঢুকবে, যাতে তার পড়াশোনার ক্ষতি না হয়। এই প্রকল্পের সুবিধা আপনার নাতনিটা পেতে চাইতো, এই প্রকল্পের সুবিধা আপনার মেয়েটা পেতে চাইতো, আপনারা ভাববেন না? কন্যাশ্রীর মতো প্রকল্প, আপনার যে ছেলেটা ক্লাস 8-এ পড়ে উঠেছে, 8 থেকে 9-এ উঠেছে, যে মেয়েটি ক্লাস 8 থেকে 9-এ উঠেছে, সেই মেয়েটা সবুজ সাথীর মাধ্যমে সাইকেল। ভাবতে পারেন 1,28,00,000 ছেলে মেয়ে উপকৃত হচ্ছে এই সবুজ সাথীর মাধ্যমে। কন্যাশ্রীর মাধ্যমে প্রায় 95,50,000 বাংলার মেয়েরা উপকৃত হচ্ছে। রূপশ্রীর মাধ্যমে প্রায় 17,05,000 বাংলার অষ্টাদশী মায়ের মেয়েরা উপকৃত হচ্ছে। আজকে জয় জোহার, যে তপশিলি উপজাতির জন্য যে পেনশনের ব্যবস্থা করেছেন, জয় জোহার 1000 টাকা করে পার মান্থ, সেই জয় জোহার পেনশনের মাধ্যমে প্রায় লক্ষ লক্ষ তপশিলি উপজাতি মানুষও উপকৃত হচ্ছে। আজ তপশিলি বন্ধু যে পেনশন, মাসে মাসে 1000 টাকা করে প্রায় 3 লক্ষ মানুষ শিডিউল কাস্ট তারা উপকৃত হচ্ছে। আপনারা সেই প্রকল্পগুলোর সুবিধা আগামী দিনে যদি পেতে চান, আগামী দিনে আপনার পাশে যে মানুষটি আপনার যে কোনো সহযোগিতায় ঝাঁপিয়ে পড়ে, আপনার কোনো পঞ্চায়েতের কোনো কাজে কোনো কোথাও সমস্যা হলে, আপনার বাড়িতে যে সদ্যজাত সবে জন্ম নিয়েছে তার বার্থ সার্টিফিকেটের সমস্যা হলে, তারা যে ছেলেটি আপনার পাশে এসে সর্বতরভাবে সহযোগিতা করে, ডিএম অফিসে কোনো সমস্যা আপনার অ্যারাইজ করলে, যে মানুষটা, যে দলের লোকজন আপনার পাশে এসে দাঁড়ায়,
আপনার এসডি অফিসে কোনো সমস্যা হলে যে মানুষটা আপনার পাশে দাঁড়ায়, যে মানুষটা বিগত দিনে আপনার পাশে ছিল, বর্তমানেও আছে, আগামী দিনে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ, তাদের কথা ভাববেন না একবার? সুতরাং আগামী 13 তারিখ বাংলার যে 8টা কেন্দ্রে লোকসভা নির্বাচন আছে, অষ্টাদশ লোকসভা নির্বাচন, সেই 8টা কেন্দ্রের মধ্যে আমাদের বীরভূমে 2টো লোকসভা কেন্দ্র, বীরভূম এবং বোলপুর। সেই বোলপুর লোকসভা কেন্দ্রে আমি আবার বলছি, আগেও বলেছি, বিগত বক্তারাও বলেছে, আপনারা জানেন, আমাদের মামাটি মানুষের মনোনীত প্রার্থী অসিত কুমার মাল। সেই অসিত কুমার মালকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আপনার ভোটটা দিতে যাওয়ার আগে 10 বার ভাবুন যে 2011 থেকে 2024 এই 13 বছর কে, কারা, কোন সরকার আমাদের পাশে ছিলেন। 2014 থেকে 2024 কোন সরকার কেন্দ্রের আমাদের পাশে ছিলেন না, এগুলোর বিচার বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন। আগামী দিনে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা আপনারা যদি পেতে চান, আপনার শিশুদের সার্বিক বিকাশের সমস্ত রকমের বাতাবরণ যদি আপনারা পেতে চান, তাহলে কিন্তু কেন্দ্রের এই মিথ্যাবাদী, এই গণতন্ত্র বিরোধী, এই ধর্ম নিয়ে ছেলে খেলা করছে যে সরকার, বিজেপি সরকার, এই সরকারকে উৎখাত করতে হবে। সেটা সম্ভব আপনাদের দ্বারায়, কারণ গণতন্ত্রের মেন রূপকার যদি কারো হয়, সেটা কিন্তু এই মানুষ, সাধারণ মানুষ, তাদের দ্বারাই কিন্তু রাজনীতির মেরুকরণ তৈরি হয়। রাজনীতির সমস্ত রকমের যে বাস্তবায়ন তাদের ভোটের মাধ্যমে কিন্তু প্রতিফলিত হয়। সুতরাং আপনাদের ভোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। 13 তারিখ যে নির্বাচনে যে ভোট দিতে যাবেন অসিত মালকে জেতানোর জন্য, আপনাদের ভোট আপনারা যাকে খুঁজে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ভোটটা আমি আগেও বলেছি, আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য এ ভোট নয়, তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীকে জয়ী করার এই ভোট নয়। কেন্দ্রে যে জনবিরোধী সরকার, যে সরকার গণতন্ত্র পাল্টাতে চায়, যে সরকার মিথ্যাবাদী সরকার, যে সরকার এই 2014 থেকে 2024 10 বছর ধরে শুধু মিথ্যা কথা বলে যাচ্ছে, সেই সরকারকে পাল্টানোর সরকার। কেন্দ্রে একটা ধর্ম নিরপেক্ষ, গণতন্ত্র প্রিয় একটা সরকার, সুস্থিত সরকার প্রতিষ্ঠার ভোট। সুতরাং খুব গুরুত্বপূর্ণ আপনার ভোট। 13 তারিখ ভোট দিতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে প্রতিচ্ছবিটা দেখুন এবং দৃঢ় প্রতিজ্ঞা হন এবং ভোট কেন্দ্রে যান এবং নিজের ভোট নিজে দিন। সুতরাং 13 তারিখ আসছে দিন, আমরা তো অবশ্যই বলবো তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রার্থীকে ভোট দিন। 13 তারিখ আসছে দিন, নিজের ভোট নিজে দিন। 13 তারিখ আসছে দিন, কেন্দ্রের সরকারকে উল্টে দিন, পাল্টে দিন। 13 তারিখ আসছে দিন, মা বোনেদের বলে দিন 13 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী অসিত মালকে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত করে কেন্দ্রে পাঠান, যাতে আমাদের সকলের আওয়াজ কেন্দ্রে টর্নেডোর মতো আছড়ে পড়ে। এই কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে, যথাযোগ্য স্থানে প্রণাম জানিয়ে, আমার দিদাকে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মামাটি মানুষ সরকার জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বীরভূম জেলা সভাধিপতি নানুরের রবিন হুড কাজল শেখ জিন্দাবাদ।